প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো জনসম্প্রদায় উন্নয়নের সামগ্রিক ধারণা, অর্থাৎ অ্যান ওভারভিউ অফ কমিউনিটি ডেভেলপমেন্ট। আজকের এই পাঠ্য অংশটি নেওয়া হয়েছে কোর্স কোড DSED41 থেকে, মডিউল 1 এবং ইউনিট 1। শুরু করা যাক তাহলে। এই যে আমরা বলছি জনসম্প্রদায়ের উন্নয়নের সামগ্রিক ধারণা, এখানে খুব দুটো কথা রয়েছে, একটা হচ্ছে জনসম্প্রদায় আর একটা হচ্ছে উন্নয়ন। তো এই পুরো বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে প্রথমেই বলে নিই যে আমাদের শিক্ষা বিজ্ঞানে বা এডুকেশন ডিসিপ্লিনে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে শিক্ষামূলক মনস্তত্ত্ব বা মনোবিদ্যা অর্থাৎ এডুকেশনাল সাইকোলজি, শিক্ষামূলক সমাজবিদ্যা অর্থাৎ এডুকেশনাল সোশিওলজি এবং শিক্ষামূলক দর্শন অর্থাৎ এডুকেশনাল ফিলোসফি। আজকে আমাদের এই জনসম্প্রদায়ের যে ধারণা সেই অংশটি হলো এডুকেশনাল সোশিওলজির অন্তর্ভুক্ত। ঠিক আছে, তাহলে দেখা যাক কি বলছে। এই জনসম্প্রদায় এবং জনসম্প্রদায়ের উন্নয়ন এই দুটো বিষয়ের মধ্যে প্রথমে জনসম্প্রদায় কাকে বলে বা জনসম্প্রদায় বলতে আমরা কি বুঝি সেটা দেখে নেওয়া যাক। জনসম্প্রদায় বলতে কি বলা রয়েছে? শিক্ষামূলক সমাজবিজ্ঞানে সম্প্রদায় বা জনসম্প্রদায় বলতে গোষ্ঠীকে বোঝায়, যাদের আগ্রহ আচরণ প্রায় একই ধরনের হয় এবং যারা একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমার মধ্যে বসবাস করে। এই অংশটাতে আমরা কতগুলো ইম্পর্টেন্ট টপিক দেখলাম, অংশ দেখলাম। সেটা কি? প্রথমেই যেটা হচ্ছে, এটা শিক্ষামূলক সমাজবিজ্ঞান বা এডুকেশনাল সোশিওলজির অংশ। এটা তার মানে সমাজ বা সোসাইটি সম্পর্কিত ধারণা এটা। 2 নম্বর কি বলছে? সম্প্রদায় বলতে আমরা গোষ্ঠীকে বোঝাচ্ছি। গোষ্ঠী মানে হচ্ছে যেখানে কিছু মানুষ একসাথে বসবাস করে। মানুষ তো সমাজবদ্ধ জীব এবং তারা গোষ্ঠীবদ্ধ হয়ে থাকে। তাহলে জনসম্প্রদায়েতেও কিন্তু মানুষ গোষ্ঠীবদ্ধভাবে অবস্থান করে। তারপরের অংশটায় আমরা কি দেখলাম? যাদের মূল্যবোধ আগ্রহ আচরণ একই রকমের হয়। এই গোষ্ঠীতে যারা বসবাস করছে সেই সমস্ত সদস্যদের মূল্যবোধ মানে তাদের আগ্রহ, তাদের ইন্টারেস্ট, তাদের অ্যাটিটিউড, তাদের বিহেভিয়ার, তাদের ভ্যালুস, এই সমস্ত কিছু কিন্তু মোটামুটি একই ধরনের বিশ্বাসে তারা বিশ্বাসী হয়, একই রকম ভাবে তারা জীবন ধারণ করে। এবং আরেকটা অংশ কি বলেছে, আরেকটা ইম্পর্টেন্ট কথা, যারা একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমার মধ্যে বসবাস করে এবং এই গোষ্ঠীটা একটা নির্দিষ্ট অংশে নির্দিষ্ট জায়গায় বসবাস করে এবং সেটা কি একদিন দুদিনের জন্য নয়, বছরের পর বছর তারা সেই নির্দিষ্ট ভৌগোলিক জায়গায় অবস্থান করে। তো জনসম্প্রদায় বললে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এটা কি বললাম? এটা আমাদের শিক্ষামূলক সমাজবিজ্ঞানের অংশ। এইখানে মানুষেরা গোষ্ঠীবদ্ধভাবে বসবাস করে। গোষ্ঠীর সদস্যদের মধ্যে মূল্যবোধ, তাদের ইন্টারেস্ট, তাদের অ্যাটিটিউড, তাদের বিহেভিয়ার, তাদের বিলিফস, তাদের জীবনধারার মান মোটামুটি একই রকম হয় সমাজের সদস্যদের। এবং কি দেখলাম আমরা? তারা ভৌগোলিক সীমার মধ্যে অবস্থান করে। তাহলে এইরকম গোষ্ঠীবদ্ধভাবে যারা অবস্থান করে সেই জায়গাটাতে বা সেই অংশটাকেই আমরা বলছি জনসম্প্রদায় বা কমিউনিটি। ইংলিশে আমরা বলছি কমিউনিটি। তারপরে কি বলা রয়েছে? অকবর্ন এবং নিমকভ 2011 সালে এই জনসম্প্রদায়ের একটা ডেফিনেশন বা সংজ্ঞা দিয়েছিলেন। সেখানে কি বলা রয়েছে? একটি সম্প্রদায়কে একটি সীমিত এলাকার মধ্যে সামাজিক জীবনের সম্পূর্ণ সংগঠন হিসেবে বিবেচনা করা যেতে পারে। তাহলে জনসম্প্রদায় বা সম্প্রদায় কি? একটা সামাজিক জীবন যেখানে তারা তাদের পলিটিক্যাল, সোশ্যাল, ইমোশনাল সমস্ত ধরনের কিন্তু জীবন অতিবাহিত করে এবং তারা কি একটা অর্গানাইজেশন বা সংগঠন হিসেবে নিজেদের বিবেচনা করে এবং অবশ্যই তারা একটা সীমিত এলাকার একটা নির্দিষ্ট টেরিটরি রয়েছে, তাদের জিওগ্রাফিক্যাল তাদের একটা অবস্থান রয়েছে। এই সংজ্ঞাটি অকবর্ন এবং নিমকভ 2011 সালে দিয়েছিল। এরপর দেখি কি বলা রয়েছে। এরপর ম্যাক্সওয়েল একটা সংজ্ঞা দিয়েছিলেন।
কোনো সমাজ যখন একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাস করে তখন সেটি জনসম্প্রদায় হিসেবে পরিচিত হয়। এটার বলা আছে যে টোটাল অর্গানাইজেশন অফ সোশ্যাল লাইফ। ম্যাক্সওয়েল বলেছিলেন জনসম্প্রদায় বা কমিউনিটি হলো একটা টোটাল অর্গানাইজেশন অফ সোশ্যাল লাইফ। এখানে এই সোশ্যাল লাইফ এবং টোটাল অর্গানাইজেশন বলতে কি বোঝানো হয়েছে? এই যে বলছি আমরা ভৌগোলিক এলাকায় বসবাস করে তখন যখন একটি সমাজ একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাস করছে, তার মানে কি তাদের মধ্যে এই নির্দিষ্ট এলাকায় বসবাসকারী সদস্যদের মধ্যে তারা যে সম্পর্কগুলো পরস্পরের মধ্যে তাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটা হলো ইন্টারউভেন অথবা ইন্টার কানেক্টেড, মানে তারা পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। মানুষ গোষ্ঠীবদ্ধভাবে বসবাস করছে, একটা নির্দিষ্ট জায়গায় বসবাস করছে, কিন্তু একজনের সাথে আরেকজনের কোনো সম্পর্ক নেই তা নয়। প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষের একটা সোশ্যাল রিলেশনশিপ রয়েছে। সোশ্যাল রিলেশনশিপ তো অবশ্যই রয়েছে, যেহেতু তারা সমাজবদ্ধভাবে বসবাস করছে, তার সঙ্গেও তাদের ইকোনমিক, পলিটিক্যাল, রিলিজিয়াস এবং এডুকেশনাল রিলেশনও রয়েছে প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষের। কি কি রিলেশন বললাম? ইকোনমিক মানে অর্থনৈতিক সম্পর্ক রয়েছে তাদের মধ্যে, পলিটিক্যাল অর্থাৎ রাজনৈতিক সম্পর্ক রয়েছে, রিলিজিয়াস অর্থাৎ ধর্মীয় সম্পর্ক রয়েছে, এডুকেশনাল অর্থাৎ শিক্ষামূলক সম্পর্ক রয়েছে। তাহলে ম্যাক্সওয়েলের মতে কি বলছেন ম্যাক্সওয়েল, যে এই যে একটা মানুষ নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাস করছে, তাদের মধ্যে এই যে সোশ্যাল লাইফ বা সমাজবদ্ধ একটা জীবন যে গড়ে উঠছে, সেইভাবে তারা পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, ধর্মীয়ভাবে এবং শিক্ষামূলকভাবে প্রত্যেকটি মানুষের সঙ্গে সম্পর্কযুক্ত। এরপরে কি বলা রয়েছে দেখি। এরপরে হচ্ছে জনসম্প্রদায়ের মাত্রা। এই যে আমরা কমিউনিটি দেখছি, মাত্রা মানে এখানে কি বলা রয়েছে? ডাইমেনশন। কমিউনিটির ডাইমেনশন রয়েছে গুরুত্বপূর্ণ তিনটে বা ফান্ডামেন্টাল তিনটে জায়গা রয়েছে এই ডাইমেনশন বোঝার জন্য। কি কি? প্রথমটা হচ্ছে ভৌগোলিক অর্থাৎ জিওগ্রাফিক্যাল ডাইমেনশন অফ কমিউনিটি। মনস্তাত্ত্বিক 2 নম্বর, সেটা মানে কি? সাইকোলজিক্যাল ডাইমেনশন অফ কমিউনিটি। এবং 3 নম্বর কি বলেছে? সাংগঠনিক অর্থাৎ অর্গানাইজেশনাল ডাইমেনশন অফ কমিউনিটি। তাহলে জনসম্প্রদায় বা কমিউনিটির আমরা তিনটে ডাইমেনশন দেখতে পাচ্ছি, ভৌগোলিক, মনস্তাত্ত্বিক এবং সাংগঠনিক। এবার দেখি ভৌগোলিক ডাইমেনশন বা মাত্রা বলতে কি বোঝানো হয়েছে। এই যে আমরা প্রথমেই দেখলাম যে জনসম্প্রদায় কাকে বলে, সেখানেই আমরা দেখলাম যে সেইখানে মানুষ গোষ্ঠীবদ্ধভাবে একটি নির্দিষ্ট ভৌগোলিক জায়গায় অবস্থান করছে। এইটাই হচ্ছে তাদের জিওগ্রাফিক্যাল ডাইমেনশন। মানে কি? তাদের জায়গাটা কিন্তু নির্দিষ্ট, মানে আজকে এক জায়গায় বসবাস করছে, 2 বছর পর অন্য জায়গায় চলে গেল, অন্য জায়গায় তাদের জিওগ্রাফিক্যাল লোকেশন হয়ে গেল, সেটা নয়। বছরের পর বছর, জেনারেশন আফটার জেনারেশন তারা কিন্তু একটা নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এরিয়া বা একটা টেরিটরির, একটা নির্দিষ্ট খুব স্পেসিফিক একটা টেরিটরির মধ্যে তারা অবস্থান করছে। এবং সেটা কি? সেটা ম্যাপে, এবং তাদের লোকেশনটা আমরা ম্যাপেও আমরা তাদের দেখতে পাই। তার মানে এই যে জিওগ্রাফিক্যাল তাদের একটা নির্দিষ্ট অবস্থান রয়েছে, এটাকেই আমরা বলছি ভৌগোলিক মাত্রা বা জিওগ্রাফিক্যাল ডাইমেনশন। 2 নম্বর কি বলেছে? মনস্তাত্ত্বিক বা সাইকোলজিক্যাল ডাইমেনশন। সেখানে আমরা কি দেখছি? এই যে গোষ্ঠীবদ্ধভাবে যারা বসবাস করছে, সেই গোষ্ঠী বা জনসম্প্রদায়ের প্রত্যেকটি সদস্যদের মধ্যে একটা ফিলিং রয়েছে। মানে তত্ত্বগতভাবে বা সাইকোলজিক্যালি তারা কিন্তু একে অন্যের সাথে সম্পর্কযুক্ত, এবং গোষ্ঠীটার মধ্যে একটা ফিলিং রয়েছে। ফিলিং মানে এই গোষ্ঠীটা আমাদের, এর প্রবলেম হলে সেটাও আমাদের, এটার ভালো হলে উন্নতি হলে সেটাও আমাদের। এখানে যখন কোনো প্রবলেম ক্রিয়েট হবে বা অ্যারাইজ করবে, তখন গোষ্ঠীর সমস্ত সদস্যরা তাদের নিজেদের মতন করে সেই প্রবলেমের সলিউশন দেওয়ার চেষ্টা করবে। এইটাকেই বলা হচ্ছে ফিলিং, বা এই গোষ্ঠীটা যে আমাদের, বা আমরা সবাই এই গোষ্ঠীর অন্তর্গত এবং আমরা এক, এই ধারণা থেকেই কিন্তু এই সাইকোলজিক্যাল ডাইমেনশনটা এসেছে।
এবং সেই কারণেই এই গোষ্ঠীতে বসবাসকারী প্রত্যেকটি মানুষের মধ্যে কিন্তু একটা জীবন ধারণের মধ্যে একটা প্যারিটি দেখতে পাওয়া যায়। মানে তারা জীবন ধারণটা তাদের অলমোস্ট সেম, একটু ১৯-২০ হতে পারে, কিন্তু তাদের মানসিকতা, তাদের অ্যাটিটিউড, তাদের ধারণা, তাদের অন্যের প্রতি বিহেভিয়ার, এগুলো কিন্তু অলমোস্ট সেম। সেইটা যদি সেম না হয় তাহলে কিন্তু একটি জনসম্প্রদায়ের মধ্যে তিনি অবস্থান করতে পারবেন না। আস্তে আস্তে তিনি আইসোলেটেড বা বিচ্ছিন্ন হয়ে পড়বেন। তো সেই কারণে জনসম্প্রদায়ের একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য বা ডাইমেনশন হচ্ছে এই উই ফিলিং, বা এই যে প্রত্যেকের একটা জীবনধারার সামঞ্জস্য বা প্যারিটি থাকা। ৩ নম্বর আমরা কি দেখছি? ৩ নম্বর হচ্ছে অর্গানাইজেশনাল বা সাংগঠনিক ডাইমেনশন। সেখানে আমরা কি দেখছি? আমাদের সোসাইটিতে বা যে কোনো জনসম্প্রদায়ে অজস্র সোশ্যাল ইউনিট রয়েছে। সেই সোশ্যাল ইউনিট বলতে আমরা কি বুঝি, বা একক, সমাজের একক বা সোশ্যাল ইউনিট বলতে আমরা কি বুঝি? সোসাইটির মধ্যে যত রকমের সংগঠন বা অর্গানাইজেশন রয়েছে, যেমন ক্লাব হতে পারে, স্কুল হতে পারে, কলেজ হতে পারে, ইউনিভার্সিটি হতে পারে, ব্যাংক হতে পারে, হসপিটাল হতে পারে, যে কোনো অনুসন্ধান কেন্দ্র হতে পারে, বা নাচের স্কুল, কবিতার স্কুল, আঁকার স্কুল, যে কোনো ধরনের অর্গানাইজেশন, এগুলি প্রত্যেকটি কিন্তু সোশ্যাল ইউনিট। এবং এই ইউনিটগুলি কেন গড়ে উঠেছে? সেই অঞ্চলের মানুষের বা সদস্যদের প্রয়োজনের ওপর ভিত্তি করেই সেই ইউনিটগুলি গড়ে উঠেছে। এবং এই ইউনিট, সোশ্যাল ইউনিট বা এককগুলো একত্রিতভাবে কিন্তু সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এবং সমাজের উন্নয়ন মানে হচ্ছে সমাজের সদস্যদের উন্নয়নের কথাও এখানে বলা হচ্ছে। তাহলে এই যে একটা সোসাইটির মধ্যে এতগুলো, বা জনসম্প্রদায়ের মধ্যে বা কমিউনিটির মধ্যে এতগুলো সোশ্যাল ইউনিট রয়েছে, এই প্রত্যেকটা ইউনিটের কাজ কিন্তু জনসম্প্রদায় বা কমিউনিটির সদস্যদের তাদের সার্ভিস প্রোভাইড করা। এই যে সদস্যদের কিছু পরিষেবা প্রদান করাই হচ্ছে এই ইউনিটগুলোর কাজ। এবং এটা হচ্ছে ইউনিটগুলোর কাজ, যেমন সদস্যদের পরিষেবা প্রোভাইড করা বা সার্ভিস প্রোভাইড করা, সেই রকম কিন্তু এই ইউনিটগুলো তৈরিই হয়েছে সদস্যদের প্রয়োজনগুলো বা নিডগুলো ফুলফিল করার জন্য। এইটাকেই বলা হচ্ছে সাংগঠনিক বা অর্গানাইজেশনাল ডাইমেনশন। এবং এইগুলো কি করতে, তাদের নিজস্ব কাজ রয়েছে, এবং এই কাজগুলো কি? সোসাইটির মেম্বারদের নিডগুলোকে ফুলফিল করা। তাহলে আমরা কমিউনিটির ৩টে ডাইমেনশন দেখলাম: ভৌগোলিক বা জিওগ্রাফিক্যাল, মনস্তাত্ত্বিক বা সাইকোলজিক্যাল, এবং সাংগঠনিক বা অর্গানাইজেশনাল। নেক্সট কি আছে দেখি। নেক্সট হচ্ছে জনসম্প্রদায়ের উপাদান সমূহ, অর্থাৎ ফ্যাক্টরস। কি কি ধরনের উপাদান একটা জনসম্প্রদায় বা কমিউনিটিকে তৈরি করতে এবং সাস্টেইন করতে, স্থিতিস্থাপক হিসেবে বা বহুদিন ধরে অবস্থান করতে সাহায্য করে? মূল উপাদানগুলি কি কি? আরো অনেক রকম উপাদান রয়েছে, কিন্তু এখানে ৪টে কথা আমরা বলবো, যেগুলো প্রাইমারি এলিমেন্ট বা ফ্যাক্টর একটা প্রকৃত জনসম্প্রদায় বা কমিউনিটি ডেভেলপ করা, এবং সেটা ফাংশন করা, এবং দীর্ঘদিন সেটা অবস্থান করা বা স্থায়িত্বটাকে বাড়ানোর জন্য কোন কোন ফ্যাক্টর বা উপাদানগুলো দরকার। প্রথমেই যেটা বলেছি সেটা হচ্ছে ভৌগোলিক অবস্থান, এটা আবার রয়েছে। ২ নম্বর কি? আমরা এক, এই অনুভূতি, অর্থাৎ উই ফিলিং। সাদৃশ্য, অর্থাৎ কমননেস। আর মতাদর্শ, অর্থাৎ আইডিওলজি। তাহলে এখানে আমরা ফ্যাক্টর হিসেবে ৪টে জিনিস দেখছি। একটা হচ্ছে ভৌগোলিক অবস্থান বা টেরিটরি। ২ নম্বর আমরা এক, এই ফিলিং বা অনুভূতিটা, অর্থাৎ উই ফিলিং। ৩ নম্বর হচ্ছে কমননেস, অর্থাৎ সাদৃশ্য। এবং ৪ নম্বর হচ্ছে আইডিওলজি, অর্থাৎ মতাদর্শ। তা এবার আমরা দেখি কিভাবে এই ৪টে উপাদান আমাদের ডেভেলপমেন্টের জন্য, প্রথমত কমিউনিটি তৈরি হওয়া, তার ডেভেলপমেন্ট এবং তার সাস্টেনেবিলিটির জন্য কিভাবে হেল্প করে। ঠিক আছে? প্রথমটা হচ্ছে টেরিটরি বা ভৌগোলিক অবস্থান, যেটা আমরা আগেও বললাম বা এখনো বললাম। কাউকে কমিউনিটি বা জনসম্প্রদায় বলতে হলে প্রথমেই যেটা দেখতে হবে, তার একটা নির্দিষ্ট ভৌগোলিক অবস্থান যেন থাকে, এবং সেটা দীর্ঘদিন, জেনারেশন আফটার জেনারেশন, বহু বছর ধরে সেটা যেন একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করে, সেটা যেন মুভ না করে কিছুদিন অন্তর। এটা তাহলে একটা খুব ইম্পর্টেন্ট কন্ডিশন একটা জনগোষ্ঠীকে কমিউনিটি বলার জন্য। ঠিক আছে? ২ নম্বর যেটা কি,
সেটা আমরা দেখছি উই ফিলিং। এই যে বলছি আমরা, এই সবাই জনসম্প্রদায়ের প্রত্যেকটি সদস্য যদি এটা ভাবে এই জনসম্প্রদায়টি আমাদের, এবং তারা যদি অ্যাক্টিভিটিতে সমানভাবে পার্টিসিপেট করে, সেটা যে কোনো ধরনের অ্যাক্টিভিটি হতে পারে, কোনো প্রবলেম সলিউশনের জন্য হতে পারে, সেই সলিউশনটা কিভাবে করা যাবে তার প্ল্যান করা, তার ইমপ্লিমেন্টেশন এবং তার ফিডব্যাক নেওয়া, যে আদৌ যে আমরা সলভ করার জন্য যে ধরনের ইনিশিয়েটিভগুলো নিলাম সেটা আদৌ কতটা এফেক্টিভ হলো, কমিউনিটি প্রবলেমটাকে সলভ করলো কিনা। প্রবলেম শুধু সলভ করলে হবে না, শুধু মানে সাময়িকভাবে টেম্পোরারি ওয়েতে সলভ করলে হবে না, সেটা যেন দীর্ঘস্থায়ী হয় প্রবলেমের সলিউশনটা, এবং এটা যাতে মানুষকে কোনোভাবে খুব বেশি এফেক্ট না করে। তাহলে সেই সলিউশনে পার্টিসিপেট করা, এছাড়াও হচ্ছে কমিউনিটির সমস্ত রকম সোশ্যাল অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করার অধিকার পাওয়া। এইগুলো সমস্ত কিছুই কিন্তু নিয়ে তৈরি হয় উই ফিলিং, অর্থাৎ আমি যখন এই কমিউনিটির সমস্ত কিছুতে পার্টিসিপেট করছি এবং তার ভালো এবং খারাপ দুটোর জন্যই আমরা অ্যাকাউন্টেবল বা নিজেরা নিজেদের দায়বদ্ধতা স্বীকার করছি, যখন এই জিনিসটা থাকবে তখনই কিন্তু এই উই ফিলিংটা তৈরি হবে। একটা গ্রুপ অফ পিপল, কমিউনিটির মধ্যেও যদি গ্রুপ থাকে এবং কিছু ব্যক্তিকে আমরা যদি আইসোলেট বা মার্জিনালাইজ করে রাখি, কিন্তু তাহলে কিন্তু কখনোই তাদের মধ্যে সেই উই ফিলিংটা তৈরি হবে না। এই উই ফিলিং তৈরি হওয়ার জন্য কিন্তু সেই ব্যক্তিকে বা সেই সদস্যদের কমিউনিটির সমস্ত রকম অ্যাক্টিভিটিতে, এবং সেটা সোশ্যাল অ্যাক্টিভিটি হতে পারে, ডিসিশন মেকিং অ্যাক্টিভিটি হতে পারে, রিলিজিয়াস অ্যাক্টিভিটি হতে পারে, ইকোনমিক্যাল কোনো মানে ফিনান্সিয়াল কোনো অ্যাক্টিভিটি হতে পারে, পলিটিক্যাল অ্যাক্টিভিটি হতে পারে, যে কোনো ধরনের অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করার অধিকার তাদের দিতে হবে। যখনই তারা কমিউনিটির সমস্ত ধরনের অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করবে তখনই কিন্তু তারা ওই কমিউনিটিটাকে নিজের কমিউনিটি বলে ভাবতে শুরু করবে, এই উই ফিলিংটা তাদের মধ্যে ডেভেলপ করবে, যেটা কিন্তু কমিউনিটির ডেভেলপমেন্টের জন্য ভীষণ জরুরি। এবং এটা না থাকলে কোনো কমিউনিটি কখনোই ডেভেলপ করতে পারে না, এবং এই ডেভেলপমেন্টটা কিন্তু স্থায়ী হয় না যদি সদস্যদের মধ্যে এই উই ফিলিংটা না থাকে। তাহলে বোঝা যাচ্ছে যে এই উই ফিলিংটা কতটা ইম্পর্টেন্ট একটা কমিউনিটি ডেভেলপমেন্ট, এবং সেটা যাতে সাস্টেইন করে তার জন্য। ৩ নম্বর হচ্ছে সাদৃশ্য, অর্থাৎ কমিউনিটির সদস্যদের মধ্যে কি থাকবে, কমননেস থাকবে। তারা কিভাবে চিন্তা করছে, কি অ্যাটিটিউড তাদের একজনের আরেকজনের প্রতি, সদস্যদের নিজেদের মধ্যে, তাদের ইন্টারেস্ট কিসে, তাদের অ্যাটিটিউড কিসে, তাদের থিঙ্কিং প্যাটার্নটা কেমন, কিরকম ভাবে তারা কোনো জিনিস সলভ করছে, তাদের জীবনধারার মান কেমন, সমস্ত কিছুর মধ্যেই একটা সাদৃশ্য বা কমননেস থাকবে, যেখানে প্রত্যেকটা ব্যক্তি অপর ব্যক্তিকে থেকে নিজেকে কখনো বেশি বা কম বলে ভাববে না। সবার মধ্যেই একটা সাদৃশ্য থাকবে, পার্থক্য থাকবে সেটা স্বাভাবিক, কিন্তু সেই পার্থক্যটা মানে গ্যাপটা খুব বেশি হবে না। তো তাদের মধ্যে একটা কমননেস থাকবে। এবং ৪ নম্বর আমরা কি ফ্যাক্টর দেখছি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আইডিওলজি বা মতাদর্শ। মানে এখানে মানুষদের, সদস্যদের, কমিউনিটি বা জনসম্প্রদায়ের সদস্যদের আইডিয়াস, বিলিভস, ভ্যালুস, এই সমস্ত কিছুর মধ্যে একটা সামঞ্জস্য থাকবে। মানে কি, তারা একই বিশ্বাসে বিশ্বাসী হবে, সেটা রিলিজিয়নগত দিক থেকে হতে পারে, বা পলিটিক্যাল দিক থেকে হতে পারে, বা এডুকেশনাল দিক থেকে হতে পারে, বা ফিনান্সিয়াল দিক থেকে হতে পারে, কিন্তু তাদের মধ্যে এক যে মতাদর্শ বা আইডিওলজি থাকবে সেটার মধ্যেও কিন্তু একটা সামঞ্জস্য থাকবে। তাহলে একটি জনসম্প্রদায়ের বা কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য, এবং সেটা যাতে দীর্ঘস্থায়ী হয়, তার জন্য এই ৪টে মুখ্য উপাদান বা ফ্যাক্টর রয়েছে। এবার হচ্ছে জনসম্প্রদায়ের প্রকৃতি, অর্থাৎ কমিউনিটির যে নেচার বা ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখতে পাওয়া যায়, সেগুলো কি কি? সেগুলোর মধ্যে প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে গোষ্ঠী। মানে সদস্যরা এখানে গোষ্ঠীবদ্ধভাবে অবস্থান করবে, যেটা আমি বারবার বললাম, যে তারা যদি গোষ্ঠীবদ্ধভাবে না অবস্থান করে তাহলে কিন্তু সেটা কখনোই কমিউনিটির আকার ধারণ করবে না। তাহলে মানুষকে বা সদস্যদের গোষ্ঠীবদ্ধভাবে বসবাস করতে হবে। স্থায়িত্ব, একটা নির্দিষ্ট কিছুদিন ৬ মাস গোষ্ঠীবদ্ধভাবে বসবাস করলো তাহলে হবে না, সেটা স্থায়ী হতে হবে, বছরের পর বছর, বহু বছর ধরে তাদের স্থায়িত্ব থাকতে হবে। ২ নম্বর হচ্ছে স্থায়িত্ব বা সাস্টেনেবিলিটি। ৩ নম্বর কি? ৩ নম্বর হচ্ছে স্বাভাবিকতা, অর্থাৎ ন্যাচারালিটি।
তার মানে এই জনসম্প্রদায় কিন্তু স্বাভাবিকভাবেই ডেভেলপ করবে। এটা বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স ইম্পোজ করে কিন্তু কখনো জনসম্প্রদায় তৈরি হবে না। ন্যাচারালি এটা গ্রো করবে, এক জায়গায় থাকতে 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 তাদের মধ্যে এই কমননেস, তাদের মধ্যে আইডিওলজি ডেভেলপ করবে, তাদের মধ্যে তারা উইফিলিং ডেভেলপ করবে। এটা সব পুরোটাই হবে স্বাভাবিক নিয়মে, বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স ইম্পোজ করার ফলে সেটা তৈরি হবে না। তাহলে 3 নম্বর হচ্ছে স্বাভাবিকতা বা ন্যাচুরালিটি। 4 নম্বর কি? সেটা হচ্ছে কমননেস, বললাম যেটা সাদৃশ্য, যে প্রত্যেকটি সদস্যের মধ্যে তাদের চিন্তা ভাবনা, তাদের আচরণ, তাদের ব্যবহার এবং জীবনধারার মানের মধ্যে একটা সাদৃশ্য থাকবে। এটা পরের পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ব্যাপক, অর্থাৎ ওয়াইড একটা স্কোপ বা তাদের ব্যাপক একটা অবস্থানগত দিক থেকে এবং কার্যকলাপের দিক থেকে তাদের একটা ওয়াইড অ্যাক্টিভিটি থাকবে। এবং তারপরের যেটা, সেটা হচ্ছে নিজস্ব একটি পরিচিতি অর্থাৎ আইডেন্টিটি থাকবে। আইডেন্টিটি থাকবে মানে তাদের একটা নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল লোকেশন থাকবে, যে লোকেশনের ওপর ভিত্তি করে মানুষ তাদের বুঝতে পারবে। তাদের নিজস্ব কিছু বিশ্বাস থাকবে, তাদের নিজস্ব কিছু রিচুয়ালস কাস্টমস থাকবে এবং তাদের নিজস্ব কিছু ভ্যালুস থাকবে, যেটা অন্য কমিউনিটি থেকে তাদের কমিউনিটির মধ্যে একটা পার্থক্য তৈরি করবে। এই প্রত্যেকটা কমিউনিটির কিছু নিজস্ব আচরণ থাকবে, যেটা তাদের সেই কমিউনিটির পরিচিতি বা আইডেন্টিটি হিসেবে কাজ করবে। তাহলে এই প্রত্যেকটি জনসম্প্রদায় বা কমিউনিটির নিজস্ব কিছু পরিচিতি বা অস্তিত্ব থাকবেন, যাদের ব্যবহারে হতে পারে, তাদের বিহেভিয়ারে হতে পারে, তাদের বিলিফে বিশ্বাসে হতে পারে, তাদের রিলিজিয়নগত দিক থেকে হতে পারে, যে কোনো কিছু দিক থেকেই হতে পারে, কিন্তু কিছু ইউনিক জিনিস থাকবে যেটা অন্য কমিউনিটি থেকে তাদেরকে আলাদা করে দেবে। তাহলে এটা হচ্ছে নিজস্ব একটি পরিচিতি বা আইডেন্টিটি তাদের থাকবে। আর লাস্ট অংশটি যেটা, সেটা হচ্ছে আইনি জটিলতা থেকে মুক্ত, তার মানে ফ্রি ফ্রম এনি লিগ্যাল প্রবলেম। এটা কমিউনিটি তৈরি করার ক্ষেত্রে, মানে ফর্ম করার ক্ষেত্রে, তাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে, কোনো গোষ্ঠীর সদস্যরা বেরিয়ে যেতে চাইলে বা কোনো সদস্য যদি ইনক্লুড হতে চায়, সেক্ষেত্রে কোনো রকম কোনো আইনি জটিলতা থাকবে না। সেটা কখনোই কোনো আইনি জটিলতা থেকে মুক্ত। এই সম্পর্কিত জিনিসগুলোর ক্ষেত্রে আইনি জটিলতা থেকে মুক্ত। তার মানে কি, কমিউনিটি তৈরি করা, সেটা ডেভেলপমেন্টের জন্য কোনো সদস্য যদি বেরিয়ে যেতে চায় বা নতুন কোনো সদস্য যদি ইনক্লুড হতে চায়, এই সমস্ত কিছুর ক্ষেত্রে কোনো আইনি জটিলতা থাকবে না। কিন্তু এই আইনি জটিলতা থাকবে না বলছি, কিন্তু সোশ্যাল ক্রাইমের যদি ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে কিন্তু আইন নিজেকে ইনক্লুড করবে। কিন্তু কমিউনিটি ডেভেলপমেন্ট, কমিউনিটি ফরমেশন বা সদস্যদের কমিউনিটি থেকে বেরোনো বা নতুন কমিউনিটিতে, নতুন সদস্যের কমিউনিটিতে ইনক্লুড করার ক্ষেত্রে কোনো রকম কোনো আইনি জটিলতা থাকবে না। ঠিক আছে? তাহলে এইটা আমরা দেখলাম জনসম্প্রদায়ের প্রকৃতি। প্রথম অংশটাতে আমরা দেখলাম যে জনসম্প্রদায় কাকে বলে। এই অংশটাতে আমরা দেখব হচ্ছে জনসম্প্রদায়ের বিকাশ বলতে আমরা কি বুঝি। ঠিক আছে? তাহলে জনসম্প্রদায় কাকে বলে একটা ধারণা হলো, কাকে বলে আমরা দেখলাম, তার ডাইমেনশন গুলো দেখলাম, তার ফ্যাক্টর গুলো দেখলাম, তার ক্যারেক্টারিস্টিক্স বা নেচার বা বৈশিষ্ট্যগুলো দেখলাম। জনসম্প্রদায় কাকে বলে সেটা সম্পর্কে আমাদের একটা সামগ্রিক ধারণা হলো। আরেকটা অংশ যেটা ছিল সেটা হচ্ছে বিকাশ। তাহলে জনসম্প্রদায়ের বিকাশ, বিকাশ বলতে ইন জেনারেল আমরা কি বুঝি? সাধারণভাবে বিকাশ বলতে আমরা বুঝি কোনো একটা চেঞ্জ হচ্ছে। যে কোনো কিছুর বিকাশ বা ডেভেলপমেন্ট বলতে আমরা বুঝি যখন কোনো কিছু চেঞ্জ হচ্ছে। কিন্তু এই চেঞ্জটা কোন দিকে হচ্ছে? পজিটিভ দিকে চেঞ্জ হচ্ছে, মানে ধনাত্মক কোনো পরিবর্তন হচ্ছে, সেটাকেই আমরা বলছি বিকাশ। তার মানে সেটা গ্রো করছে, তার মধ্যে একটা প্রোগ্রেসিভ অ্যাটিটিউড তৈরি হচ্ছে এবং সেই সঙ্গে কি হচ্ছে, সিম্পল টু কমপ্লেক্সের দিকে যেটা যাচ্ছে। তার মানে বিকাশ বলতে সাধারণভাবে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যখন কোনো জিনিসের মধ্যে একটা পরিবর্তন বা চেঞ্জ ঘটছে। প্রথম কন্ডিশন হচ্ছে একটা তার মধ্যে পরিবর্তন বা চেঞ্জ হবে। 2 নম্বর কন্ডিশন কি, সেই পরিবর্তন বা চেঞ্জটা হবে পজিটিভ দিকে।
ডেভেলপমেন্ট বা বিকাশ তখনই, ওই পরিবর্তনটা যখন সেই জিনিসের থেকে পজিটিভ দিকে হচ্ছে, যেখানে সে অবস্থান করছে তার থেকে ভালো হচ্ছে কন্ডিশন। তার মানে কি, তার মধ্যে গ্রো করছে নতুন কোনো জিনিস এবং প্রোগ্রেস করছে। এবং 3 নম্বর কন্ডিশন যেটা, সেটা কি, সামথিং সিম্পল থেকে সামথিং মোর কমপ্লেক্সের দিকে যখন তার পরিবর্তন বা চেঞ্জটা ঘটছে, সেটাকেই আমরা বলছি সাধারণভাবে ডেভেলপমেন্ট। সেটা ফিজিক্যাল ডেভেলপমেন্ট হতে পারে, ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট হতে পারে, সেটা পলিটিক্যাল ডেভেলপমেন্ট হতে পারে। এইখানে কিন্তু সাধারণভাবে ডেভেলপমেন্ট বলতে আমরা এইটাই বুঝি, পজিটিভ দিকে যখন কোনো চেঞ্জ হচ্ছে। এখানে আমরা দেখব যে জনসম্প্রদায়ের ডেভেলপমেন্ট বলতে বা বিকাশ বলতে, কমিউনিটি ডেভেলপমেন্ট বা জনসম্প্রদায়ের বিকাশ বলতে কি বোঝানো হয়েছে। মানে জনসম্প্রদায়ের ক্ষেত্রেও এই কন্ডিশনগুলো অ্যাপ্লিকেবল। কি বললাম, যে জনসম্প্রদায়ের মধ্যে চেঞ্জ হবে, সেই চেঞ্জটা কেমন হবে, পজিটিভ দিকে চেঞ্জ হবে। তারপরে কি, কিছু গ্রো করছে, নতুন কোনো জিনিসকে আমরা ইনক্লুড করছি, এবং সেই সঙ্গে কি হচ্ছে, জনসম্প্রদায় বা কমিউনিটিটা সিম্পল থেকে মোর কমপ্লেক্সের দিকে যখন যাচ্ছে। তাহলে এখানে কি বলেছে দেখো, উন্নয়ন এমন একটি প্রক্রিয়া যা সমাজ এবং মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে। যেটা বললাম, ইতিবাচক পরিবর্তন মানে পজিটিভ চেঞ্জ নিয়ে আসছে। এই প্রক্রিয়া যা অগ্রগতি তৈরি করে, তার মানে কোনো কিছু গ্রো করছে বা প্রোগ্রেসিভ হচ্ছে। তারপরে কি বলেছে, উন্নয়নের ধারণা সময়ের সাথে পরিবর্তিত হয়েছে। এখন এই কমিউনিটি ডেভেলপমেন্ট বলতে আমরা কতগুলো জিনিস ইনক্লুড করতে পারি। এখানে কি বলেছে, মানুষের মঙ্গলার্থে ব্যবহার হয়। তার মানে কি, জনসম্প্রদায় বা কমিউনিটির যে সদস্যরা রয়েছে তাদের উন্নতি সাধন ঘটছে। তাদের জনসম্প্রদায় বা কমিউনিটির সদস্যদের উন্নতি সাধন ঘটছে। 2 নম্বর কি বলছে, ব্যক্তিদের মধ্যে ক্ষমতায়ন, অর্থাৎ কমিউনিটি বা জনসম্প্রদায়ের সদস্যদের মধ্যে এম্পাওয়ারমেন্ট ঘটছে। এবং 3 নম্বর কি, পরিবেশগত স্থায়িত্ব, অর্থাৎ এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি তাদের মধ্যে আসছে। জনসম্প্রদায়ের বিকাশ বলতে আমরা 3টে মেইন জিনিসকে ইনক্লুড করতে পারি। কি কি বললাম, জনসম্প্রদায়ের বিকাশ বলতে প্রথমেই যেটা আসবে, সদস্যদের ভালো হচ্ছে, উন্নতি হচ্ছে। তার মানে মানুষের জনসম্প্রদায়ের সদস্যদের মধ্যে একটা ডেভেলপমেন্ট ঘটছে। কিরকম ডেভেলপমেন্ট, জনসম্প্রদায়ের সদস্যদের ডেভেলপমেন্ট মানে কি, তাদের যেরকম ফিনান্সিয়াল কন্ডিশন ছিল সেটার ডেভেলপমেন্ট, জীবনধারার মান যেরকম ছিল সেটা উন্নতি হতে পারে, তাদের চিন্তা ভাবনায় তাদের উন্নতি হতে পারে, তাদের শিক্ষামূলক অবস্থানে উন্নতি হতে পারে, তারা তাদের নিজেদের ডিসিশন নিতে পারছে, তারা নিজেদের ভালোটা নিজেরা বুঝতে পারছে, তাদের জন্য, তাদের সমাজের জন্য, তাদের পরিবারের জন্য কোনটা ঠিক হবে সেই ডিসিশনটা নেওয়ার মতন জায়গায় তারা আসছে। এটাই মানুষের উন্নতি হচ্ছে, সদস্যদের উন্নতি হচ্ছে। এবং এটাই কিন্তু ব্যক্তির মধ্যে ক্ষমতায়ন ঘটছে, সে ডিসিশন নিতে পারছে আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার সন্তানের জন্য কোনটা ঠিক সেই ডিসিশনটা সে নিতে পারছে। এবং ক্ষমতায়ন মানে কি, সে অ্যাকাউন্টেবল হচ্ছে, যে ডিসিশনটা আমি নিজের ইচ্ছায় নিচ্ছি সেটার দায়টা সে নিজে নিতে সমর্থ হচ্ছে। তার ভালো দায়টাও সে নিতে সমর্থ হচ্ছে, তার খারাপ হলে তার দায়টা নিতেও সে সমর্থ হচ্ছে। ব্যক্তির মধ্যে ক্ষমতায়ন ঘটছে, সে ডিসিশন মেকিং এবিলিটি তৈরি হচ্ছে তার মধ্যে প্রবলেম সলভিং এবিলিটি তৈরি হচ্ছে, মানে সমস্যা সমাধান করার ক্ষমতা তার মধ্যে ডেভেলপ করছে। এই স্কিলগুলো সে নিজের মধ্যে ডেভেলপ করতে পারছে। তার মধ্যে লজিক্যাল সেন্স ডেভেলপ করছে, মানে কোনো জিনিসকে যুক্তি দিয়ে বিচার করার ক্ষমতা তার মধ্যে ডেভেলপ করছে। এই প্রত্যেকটাই হচ্ছে ব্যক্তির মধ্যে উন্নয়ন ঘটাচ্ছে, সমাজের কমিউনিটির সদস্যদের মধ্যে উন্নয়ন ঘটছে। এবং এইটাই হচ্ছে আসলে ক্ষমতায়ন বা এম্পাওয়ারমেন্ট, যেটার মাধ্যমেই কিন্তু এই জনসম্প্রদায়ের বিকাশ হওয়া সম্ভব। জনসম্প্রদায়ের বিকাশ মানে তার সদস্যদের উন্নয়ন, জনসম্প্রদায়ের প্রত্যেকটি সদস্যদের মধ্যে একটা ডেভেলপমেন্ট ঘটছে, তাদের জীবনধারার মান, তাদের চিন্তা ভাবনা, তাদের শিক্ষাগত অবস্থান, তাদের মধ্যে লজিক্যাল সেন্স, প্রবলেম সলভিং এবিলিটি, সমস্ত কিছুর মধ্যে একটা পজিটিভ বা ইতিবাচক চেঞ্জ দেখা যাচ্ছে যখন।
এবং আরেকটি কি বলছি 2 নম্বর হলো, 3 নম্বর আমরা যেটা বলছি পরিবেশগত স্থায়িত্ব, অর্থাৎ এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি। মানুষ নিজের এবং কমিউনিটির উন্নয়ন করতে গিয়ে কখনো যেন প্রকৃতি থেকে বা এনভায়রনমেন্ট থেকে দূরে না চলে আসে। কারণ আমাদের এই কমিউনিটি মানে কি, এই যে বলছি জেনারেশন আফটার জেনারেশন তারা একই জায়গায় বসবাস করছে, তাহলে সেই জায়গার এনভায়রনমেন্টটাকেও কিন্তু ঠিক রাখার দায়িত্ব সেই কমিউনিটির সদস্যদের মধ্যে, যাতে নেক্সট জেনারেশন, আমরা যেভাবে এই জেনারেশন এখন যেভাবে কমিউনিটি থেকে তাদের উপকৃত হচ্ছে তারা, এর পরবর্তী জেনারেশন মানে সেই সদস্যদের পরবর্তী জেনারেশনের জন্য যাতে এনভায়রনমেন্ট থেকে তারা এই সুবিধাগুলো পায়, সেটা দেখার দায়িত্বও কিন্তু কমিউনিটির সদস্যদের। তাহলে পরিবেশগত দিক থেকে যাতে সেই কমিউনিটির অবস্থানটা যে জিওগ্রাফিক্যাল এরিয়াতে, সেই জিওগ্রাফিক্যাল এরিয়া, সেই জিওগ্রাফিক্যাল কন্ডিশনটাকে ঠিক রাখার দায়িত্বও কিন্তু জনসম্প্রদায়ের সদস্যদের। জনসম্প্রদায়ের বিকাশ করতে গিয়ে কখনোই যেন এনভায়রনমেন্ট কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। তারা যে জিওগ্রাফিক্যাল এরিয়াতে অবস্থান করছে, বসবাস করছে, তার দেখভালের দায়িত্বও কিন্তু জনসম্প্রদায়ের সদস্যদের। এই যে সচেতনতা বোধ তৈরি হওয়া, এটাও কিন্তু জনসম্প্রদায়ের বিকাশের একটা কন্ডিশন, যেখানে সদস্যদের মধ্যে প্রকৃতিগত বা এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস তৈরি হবে এবং এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটিতে তারা খুব পজিটিভলি পার্টিসিপেট করবে। এই সচেতনতা, এই অ্যাওয়ারনেস যদি সদস্যদের মধ্যে তৈরি হয়, সেটা কিন্তু কমিউনিটি ডেভেলপমেন্ট বা জনসম্প্রদায়ের বিকাশে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। ঠিক আছে? আচ্ছা, এবার কি বলছে দেখো, জনসম্প্রদায়ের উন্নয়ন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে সম্প্রদায়ের সদস্যরা তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে সম্মিলিত পদক্ষেপ নেয়। তার মানে প্রত্যেকটি সদস্য সম্মিলিতভাবে, মানে ওই কমিউনিটিতে যত সদস্য রয়েছে সবাই মিলে বসে একটা ডিসিশন নেওয়া যে কোনটা করা যেতে পারে সেই প্রবলেমটাকে সলভ করার জন্য, বা যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ জিনিস নেওয়ার জন্য, গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার জন্য কি করা যেতে পারে সেটা সবাই মিলে বসে ডিসিশন নেওয়া, মানে প্ল্যান করা, এবং কিভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করা হবে, যেটা সম্মিলিতভাবে করা হবে, সেই জিনিসগুলোতে কমিউনিটির প্রত্যেকটি সদস্যকে কিন্তু অন্তর্ভুক্ত করা হবে। এটি একটি কমিউনিটি ডেভেলপমেন্ট পেশাদার বা সংস্থার সহায়তা ছাড়াই করা যেতে পারে। মানে সমাজের সদস্যরা অন্য কোনো থার্ড পার্টির ইনভলভমেন্ট ছাড়াই নিজেরাই, সমাজের এই কমিউনিটির সদস্যরা নিজেরাই যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ বিষয়তে তারা ডিসিশন নিতে পারে। সম্প্রদায়ের উন্নয়নের উদ্দেশ্য হলো সম্প্রদায়ের সদস্যদের ক্ষমতায়ন ঘটানো, অর্থাৎ তাদেরকে এম্পাওয়ার করা এবং আরো শক্তিশালী এবং আরো সংযুক্ত সম্প্রদায় তৈরি করা, আরো ডেভেলপমেন্ট ঘটানো, সদস্যদের চিন্তা ভাবনার মধ্যে, তাদের বিহেভিয়ারের মধ্যে, তাদের অ্যাটিটিউডের মধ্যে, তাদের বিলিফের মধ্যে, তাদের জীবনধারার মানের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ ঘটানো, এটাই হচ্ছে উদ্দেশ্য। এবং সমাজের প্রত্যেকটা সদস্যদের, নারী পুরুষ নির্বিশেষে, তাদের মধ্যে ক্ষমতায়ন ঘটানো, এম্পাওয়ারমেন্ট তাদের মধ্যে ঘটানো। কমিউনিটি ডেভেলপমেন্ট হলো ক্ষমতায়ন, মানবাধিকার, অন্তর্ভুক্তি, সামাজিক ন্যায় বিচার, আত্মনিয়ন্ত্রণ এবং সম্মিলিত পদক্ষেপের নীতির ওপর ভিত্তি করে একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি। এটা কেনি এবং কোনর্স 2017 বলেছেন। খুব ইম্পর্টেন্ট কথা, এখানে কতগুলো জিনিস খুব ওয়ার্ড ইউজ করা হয়েছে গুরুত্বপূর্ণ, সেটা কি কি? কমিউনিটি ডেভেলপমেন্ট বলতে কি বোঝানো হয়েছে, যদি একটা সেন্টেন্সে আমরা বলতে পারি, সেখানে সদস্যদের ক্ষমতায়ন অর্থাৎ এম্পাওয়ারমেন্টের কথা বলা রয়েছে, মানবাধিকার অর্থাৎ হিউম্যান রাইটস, যাতে প্রত্যেকটি মানুষ তাদের কনস্টিটিউশনাল যে ধরনের অধিকারগুলো রয়েছে সেগুলো থেকে তারা বঞ্চিত না হয়। অন্তর্ভুক্তি মানে কোনো ব্যক্তিকে মানে কমিউনিটির সদস্যদের কোনো সদস্যকে মার্জিনালাইজড বা আইসোলেট করে রাখা যাবে না। প্রত্যেকটি সদস্যকে কমিউনিটির সমস্ত ধরনের অ্যাক্টিভিটিতে তাদের অন্তর্ভুক্ত করতে হবে।
তারপরে কি বলেছে, সামাজিক ন্যায় বিচার অর্থাৎ সোশ্যাল জাস্টিস, সমাজের বা কমিউনিটির প্রত্যেকটি সদস্য যাতে সামাজিক ন্যায় বিচার পায় সেটা এনশিওর করতে হবে। যে যাদের আর্থসামাজিক অবস্থা ভালো তাদেরকে আমরা ন্যায় বিচার সোশ্যাল জাস্টিস দিচ্ছি, কিন্তু যারা সোশিও ইকোনমিক্যালি আন্ডার ডেভেলপড রয়েছে তাদেরকে আমরা সেই ন্যায় বিচার দিচ্ছি না, সেটা নয়। সামাজিক ন্যায় বিচার প্রত্যেকটি সদস্য যাতে পায় কমিউনিটির, সেটা দেখা। আত্মনিয়ন্ত্রণ অর্থাৎ সেলফ কন্ট্রোল, আমার কোনো জিনিস করতে ইচ্ছা করছে বা আমি করতে চাইছি কিন্তু কি সেটা কমিউনিটির ক্ষতি হতে পারে বা কমিউনিটির বেশিরভাগ সদস্য সেটার দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে, সেক্ষেত্রে আমার ভালো হলেও সেটাকে কন্ট্রোল করা, কারণ সেটাতে কমিউনিটির অবস্থানের কোনো রকম সমস্যা হতে পারে। এবং তারপরে কি বলেছে, সম্মিলিত পদক্ষেপ, এখানে কি বলা হয়েছে, কমিউনিটির প্রত্যেকটি সদস্যকে ইনক্লুড করার কথা বলা হয়েছে। ডিসিশন মেকিং যে কোনো অ্যাক্টিভিটিতে বা সোশ্যাল অ্যাক্টিভিটিতে বা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিতে বা রিলিজিয়াস অ্যাক্টিভিটিতে তাদেরকে ইনক্লুড করার কথা বলা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ এই ডেফিনেশনটা। কমিউনিটি ডেভেলপমেন্ট বলতে আমরা এম্পাওয়ারমেন্ট, মানবাধিকার, হিউম্যান রাইটস, অন্তর্ভুক্তি, ইনক্লুশন, সামাজিক ন্যায় বিচার অর্থাৎ সোশ্যাল জাস্টিস, আত্মনিয়ন্ত্রণ সেলফ কন্ট্রোল এবং সম্মিলিত পদক্ষেপ, যেখানে প্রত্যেকটি মেম্বার কমিউনিটির সমানভাবে পার্টিসিপেট করবে যে কোনো ধরনের কমিউনিটি অ্যাক্টিভিটিতে। এইটা যদি এনশিওর করা যায় তাহলে কিন্তু অবশ্যই কমিউনিটির সদস্যদের এবং সেই সঙ্গে সঙ্গে কমিউনিটিরও ডেভেলপমেন্ট হওয়া পসিবল। এর মূলে সম্প্রদায়ের উন্নয়ন হলো স্থিতিস্থাপক এবং টেকসই অর্থাৎ স্থায়ী সম্প্রদায় গড়ে তোলা। এটি তাদের জীবনকে প্রভাবিত করে এবং এমন সিদ্ধান্তে অংশগ্রহণ করার ক্ষমতা বৃদ্ধি করে যা তাদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য ব্যবহৃত হয়। এই যে কমিউনিটি ডেভেলপমেন্ট বলছি, এই কমিউনিটি ডেভেলপমেন্টের মাধ্যমে কিন্তু সমাজের কমিউনিটির বা জনসম্প্রদায়ের সদস্যদের মধ্যে একটা ইতিবাচক পরিবর্তন দেখতে পাওয়া যায়। এছাড়াও কি পভার্টি, অসমতা অর্থাৎ ইনইকুয়ালিটি, আনএমপ্লয়মেন্ট এবং সামাজিক বর্জন অর্থাৎ এক্সক্লুশনের মতন জিনিসগুলো কিন্তু সম্প্রদায়ের উন্নয়নের বাধা হিসেবে, ব্যারিয়ার হিসেবে কাজ করে। যে সমস্ত জিনিসগুলো আমাদের কমিউনিটি ডেভেলপমেন্টের অন্তরায় সৃষ্টি করে সেগুলো কি কি, পভার্টি, যেটা যদি খুব আর্থসামাজিক অবস্থা খারাপ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই আর্থসামাজিক খারাপের এই অবস্থানটা কমিউনিটি ডেভেলপমেন্টের একটা অন্তরা হয়ে দাঁড়ায়। এছাড়া কি ইনইকুয়ালিটি যদি খুব বেশি থাকে, মানে সমাজে কমিউনিটির একটা গ্রুপ অফ পিপলের কাছে প্রচুর সম্পত্তি রয়েছে কিন্তু আর একটা গ্রুপ অফ পিপলের কাছে যদি একেবারেই না থাকে, এই গ্যাপটা যদি খুব বেশি হয়, ইনইকুয়ালিটি বা অসমতা যদি খুব বেশি হয়, সেটা কিন্তু কমিউনিটি ডেভেলপমেন্টের অন্তরায় হয়ে দাঁড়ায়, ব্যারিয়ার হয়ে দাঁড়ায়। এছাড়া কি আনএমপ্লয়মেন্ট, যদি জব ক্রিয়েশন ঠিকমতো না হয় কমিউনিটির মধ্যে এবং ইকোনমিক কন্ডিশন যদি ঠিকঠাক না থাকে, তাহলে সেই জিনিসটি কিন্তু কমিউনিটি ডেভেলপমেন্টের অন্তরায় হয়ে দাঁড়ায়। এছাড়া সামাজিক বর্জন, এই যে বারবার বলা হচ্ছে যে কমিউনিটি ডেভেলপমেন্ট মানে সেই কমিউনিটির প্রত্যেকটা সদস্য যে কোনো ধরনের কমিউনিটির অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করার অধিকার যেন তাদের থাকে। এই সামাজিক বর্জন মানে এই অধিকার থেকে বঞ্চিত হওয়া। কিছু মানুষকে যে কোনো কিছুর ওপর ডিসক্রিমিনেট করে, সেটা তাদের রিলিজিয়ানের ওপর ডিসক্রিমিনেট হতে পারে, তাদের আর্থসামাজিক বা সোশিও ইকোনমিক কন্ডিশনের ওপর ভিত্তি করে হতে পারে, যে কোনো কিছুর ওপর ভিত্তি করে তাদেরকে ডিসক্রিমিনেট করা এবং কিছু মানুষকে মার্জিনালাইজড বা কমিউনিটির প্রান্তিক হিসেবে যদি আমরা ট্যাগ করে দিই, তাহলে সেইটা কিন্তু কমিউনিটি ডেভেলপমেন্টের অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। এটি জনগণকে তাদের নিজস্ব চাহিদা চিহ্নিত করতে, সমাধান তৈরি করতে এবং পরিবর্তন আনতে পারে এমন প্রকল্পগুলি বাস্তবায়নে ক্ষমতায়নের মাধ্যমে এই সমস্যাগুলির সমাধান করতে চায়। এই পদ্ধতি টপ ডাউন পদ্ধতির সাথে বৈপরীত্য, যেখানে বহিরাগত সংস্থা এবং সরকারগুলি সম্প্রদায়ের সাথে পরামর্শ বা জড়িত না করে সমাধানের নির্দেশ দেয়। এইগুলিকে যদি সলভ করা যায়, এই প্রবলেমগুলোকে, পভার্টি, ইনইকুয়ালিটি, আনএমপ্লয়মেন্ট এবং সোশ্যাল এক্সক্লুশন,
এইগুলোকে যদি সলভ করা যায় সমাজের সদস্যদের বা কমিউনিটি সদস্যদের দ্বারাই যদি সলভ করা যায়, তাহলে কিন্তু কমিউনিটি ডেভেলপমেন্ট, প্রপার কমিউনিটি ডেভেলপমেন্ট হওয়া সম্ভব। ওকে, লেটস সাম আপ। এবার হচ্ছে সামারি। এই পুরো জিনিসটাতে আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম যে জনসম্প্রদায় বলতে কাকে কি বুঝি আমরা, জনসম্প্রদায়ের ডাইমেনশন গুলো কি কি আমরা দেখেছি, জনসম্প্রদায়ের ক্যারেক্টারিস্টিক্স বা নেচার বা প্রকৃতি কি আমরা দেখেছি, ফ্যাক্টর বা উপাদানগুলোকে আমরা দেখেছি। সেই সঙ্গে আমরা দেখেছি ডেভেলপমেন্ট বলতে কি বুঝি, কমিউনিটি ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝি, সেটা কিভাবে কমিউনিটি এবং কমিউনিটির মেম্বারদের ডেভেলপমেন্ট হতে পারে, এবং সেগুলোর কি কি কার কার মাধ্যমে আমরা ডেভেলপমেন্ট ঘটাতে পারি, এবং কি কি জিনিস এই কমিউনিটি ডেভেলপমেন্টের অন্তরায় হতে পারে। তো আজকে আমরা এই পুরো জিনিসটা আলোচনা করলাম এবং কমিউনিটি ডেভেলপমেন্ট সম্পর্কে একটা সামগ্রিক ধারণা আশা করি আমাদের হলো। এইটার উপর ভিত্তি করে আমরা কতগুলো কোয়েশ্চেন রেডি করতে পারি, সেটা হোয়াট ডু ইউ মিন বাই কমিউনিটি, জনসম্প্রদায় বলতে তুমি কি বোঝো, হোয়াট আর দ্য ডাইমেনশনস অফ কমিউনিটি, জনসম্প্রদায়ের যে স্পেসিফিক বা মৌলিক বা ফান্ডামেন্টাল যে মাত্রাগুলো আমরা দেখতে পাই, সেই 3টে মাত্রা যেটা আমরা দেখলাম সেগুলি কি কি এবং প্রত্যেকটি কাকে বলে। হোয়াট আর দ্য এলিমেন্টস অফ কমিউনিটি, জনসম্প্রদায়ের উপাদানগুলি কি কি, কোন জিনিসগুলো থাকলে তবেই আমরা সেই গোষ্ঠীটাকে জনসম্প্রদায় বা কমিউনিটি বলবো। ডিসকাস দ্য নেচার অফ কমিউনিটি, জনসম্প্রদায়ের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কি কি, হোয়াট ডু ইউ মিন বাই কমিউনিটি ডেভেলপমেন্ট, এবং সর্বশেষে কমিউনিটি ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝি, জনসম্প্রদায়ের উন্নয়ন বলতে আমরা কি বুঝি। এই আজকের যে অংশটি আমরা আলোচনা করলাম সেটা থেকে আমরা এই কোয়েশ্চেনগুলি রেডি করতে পারি, এবং দিস আর দ্য রেফারেন্সেস ফর ফার্দার স্টাডিজ। এই অংশগুলো আমরা, এই বইগুলো আমরা পরবর্তী আরো এই জিনিসটা সম্পর্কে জানার জন্য এই বইগুলো আমরা ফলো করতে পারি। ধন্যবাদ।